তিনি আন্দোলনের শুরু থেকে ছিলেন। মাননীয় সংসদ সদস্য যেটা বলার চেষ্টা করছেন, এই আন্দোলনটা রাজনীতিকরণের খপ্পরের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, সেই ব্যাপারে যদি সংশয় ব্যক্ত করেছেন। এখানে আমার দ্বিমত আছে। মূল কথা হচ্ছে, প্রথম থেকেই এই মুভমেন্টটা, এই আন্দোলনটা কিন্তু রাজনৈতিক আন্দোলনই ছিল। হয়তো এটা নির্দলীয়, দল নিরপেক্ষ এবং নন পার্টিজান ছিল, কিন্তু অবশ্যই রাজনৈতিক ছিল। যে ব্লগাররা বা যারা এটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ব্লগারদের ব্লগ পোস্টগুলি আপনি পড়ে দেখেন, তারা পলিটিক্যালি কি পরিমাণ কনসিয়াস, তাদের ওই পোস্টগুলোর মধ্যে সে রিফ্লেকশন আছে। তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের রাজনীতি কতটা বোঝে, কি পরিমাণ রিসার্চ ওয়ার্ক করে তারা এই কাজগুলি করেছে। এখানে অমির রহমান পিয়াল আছে, ওনার পোস্টগুলি আপনি পড়ে দেখতে পারেন। আই ডোন্ট হ্যাভ টু ফ্ল্যাটার এনিওয়ান, বাট আমি ফ্যাকচুয়ালি কারেক্ট একটা ইনফরমেশন দিচ্ছি। কাজে এই মানুষগুলি কিন্তু মানে দীর্ঘদিন ধরে এই মুভমেন্টের সাথে অনলাইনে এবং ডিজিটাল ওয়ার্ল্ডে তারা কিন্তু ছিল। এই প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের উত্তর খোঁজা এবং এই আন্দোলন এবং জামাত শিবিরের যে আপনার অবস্থান আছে এই অনলাইনে, তাদের উত্তর দেওয়া, তাদেরকে কাউন্টার করা এই আন্দোলনের মধ্যে ছিল। এবং এই কাদের মোল্লার ফাঁসির যোগ্য অপরাধ করার পরেও, যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি, আইনে যেখানে মৃত্যুদণ্ড বলা হচ্ছে, অথচ জাজ ডিসক্রিপশন অ্যাপ্লাই করে যে যাবজ্জীবন দিলেন, এইটা একটা স্ফুলিঙ্গর মতন কাজ করলো। সবাই কিন্তু একত্রিত হলো, কিন্তু তারা যে পলিটিক্যাল ম্যাচুরিটি দেখেছে, সেই ফাঁসি রায়ের সাথে সাথে খুব সঙ্গতভাবে একটা জিনিসকে তারা লিঙ্ক করেছে। সেটি হচ্ছে, আসল সমস্যা তো আমাদের জামাত এবং শিবির, এবং তাদের ফুলে ফেপে বড় হয়ে ওঠা এদেশে। কাজে তারা যৌক্তিকভাবে তাদের নিষিদ্ধকরণ চাচ্ছে। কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল এটা যদি না হয়, বাংলাদেশের রাজনীতিতে এই সমস্যাগুলি থেকেই যাবে। এবং এখানে তাদের নিষিদ্ধ করার অনেকগুলি পয়েন্ট অফ ভিউ থেকে করা যেতে পারে। একটি যেমন সন্ত্রাসী সংগঠন হিসেবে আজকে তো প্রমাণিত। আলোচনা আমরা যাবো, যেটা আমি ওনার সঙ্গে যোগ করতে চাই। আমরা দেখেছি এখানে আওয়ামী লীগের নেতা যদি আমরা বলি, হানিফকে কিন্তু কথা বলতে তারা যায়নি, আমি আসছিলাম কিন্তু কথা বলতে যায়নি। তার মানে কি একটা দলীয়করণের চেষ্টা ছিল, তরুণরা ঠেকিয়েছে। কিন্তু আমি এখানে এই চেষ্টার কথা তিনি হয়তো বলার চেষ্টা করেছেন। অ্যাবসলিউটলি দলীয়করণের চেষ্টা ছিল কি ছিল না, আই ডোন্ট নো, বাট ইট ওয়াজ ওপেন ফর অল। বাট যারাই ওখানে যে দলীয় বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছেন, কেউ কিন্তু ওয়েলকাম হননি, কোনো পলিটিশিয়ান হননি। এবং আমি ওখানে দেখেছি সম্পূর্ণভাবে একটা বিশুদ্ধতা এবং পিউরিটির উপর দাঁড়িয়ে সে এই মুভমেন্টটা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং হয়েছে। এবং ওখানে চেতনাগতভাবে তারা একেবারে প্রচণ্ডভাবে ক্লিয়ার ছিল কিসের জন্য তারা এখানে আছে, এবং সেই ম্যাচুরিটিও তারা দেখিয়েছে তাদের প্রত্যেকটি দাবির মধ্য দিয়ে। এবং আরেকটি বিষয় ব্যারিস্টার আন্দালিব উঠেছেন, আমি বলতে চাই, আস্তিক নাস্তিক যুদ্ধের যে বিষয়টি, ভেরি রাইটলি হি পয়েন্টেড আউট, এই দিকে কিন্তু ডাইভার্ট করার একটা অপচেষ্টা জামাত করছে। এবং এটা নতুন না, 71 সালে এক্স্যাক্টলি একই কাজ তারা করেছে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন আছে। এবং আজকে মানে একেবারে ওলামা মাশায়েখ তাদেরকে নিয়ে যে তারা এটা করেছে, নট নেসেসারিলি সামনে পিছে পুরো শিবির এবং জামাতের সন্ত্রাসী বাহিনী ছিল। তারা সিম্পলি একটা সন্ত্রাস ক্রিয়েট করার চেষ্টা করছে। এবং আজকে অ্যাবসলিউটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। দেখেন, আজকে তারা শহীদ মিনারকে অ্যাটাক করেছে, জাতীয় পতাকায় করেছে, এবং জাতীয় মসজিদকেও। আপনি যদি দেখেন, আমি সাম্প্রদায়িকভাবে বলতে চাই না, সেখানেও ট্রাইব্যুনালে এখন নতুন আইন হয়েছে, এটা আরাফাত আপনি বলেন যে সেখানেও একটা জামাতকে বিচার করা যায় একটা নাৎসি পার্টি হিসেবে, এক্স্যাক্টলি তাদের যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বাতিল করার সুযোগ আছে, অনেকগুলি সুযোগ আছে। আমি একটি জিনিস বলতে চাই, সরকার কেন করে ফেলছে না যে বিষয়টি আসলো, এখানে আমি সরকার তো ট্রাইব্যুনাল তৈরি করে বিচারের প্রক্রিয়া শুরু করেছে। করার পরে যেভাবে কিছু কিছু রাজনৈতিক দল থেকে, স্পেশালি প্রধান বিরোধী দল এবং তাদের জোটের জায়গা থেকে যে ধরনের বিরোধিতার মুখে পড়েছে, ব্যান করে দিলে আবার যে সেই বিরোধিতার মুখে পড়বে না, তার কি গ্যারান্টি দিবেন? এই জন্য সরকারের কাছে আমাদের দাবি, সরকার ইমিডিয়েটলি, আমি আসছি, না, বিএনপি যে করবে না, জামাতকে আন্ডারগ্রাউন্ডে মানে তাদেরকে মানে তাদের লেবাসিনে করবে না, যেভাবে তারা জামাতের সাথে সুর মিলিয়ে এই ট্রাইব্যুনালকে মেলাইন করার জন্য যে ধরনের কার্যক্রম তারা চালিয়েছে, আমরা তো দেখেছি। এবং আরেকটি জিনিস দেখুন, যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক নেতারা ওখানে কেন যাবে না, আমি পার্সোনালি মনে করি সকল দলের সব রাজনৈতিক নেতারা ওখানে যাওয়া উচিত। এবং যারা এখনো যাননি তারা যান, এবং যারা যেতে পারছেন না এবং যারা পারছেন তাদের মধ্যে কিন্তু সীমারেখা টানা হয়ে যাচ্ছে। অমির রহমান পিয়াল যে কথাটি বলেছে, 71 প্রশ্নে খুবই ম্যাচিওরলি, যদিও ফাঁসি চাই দাবি, কিন্তু 71 প্রশ্নে যে বিভক্তি তৈরি হয়েছিল, সেই জায়গাতে আবার 71 প্রশ্নে তারা দাঁড়াচ্ছেন, কিন্তু 71 চেতনার প্রশ্নে সেখানে কোনো পক্ষ বিপক্ষ এবং কোনো অ্যাকোমোডেশনের সুযোগ নাই। এবং এই প্রশ্নে তারা যে শক্তভাবে দাঁড়িয়েছেন, স্লোগানের মধ্য দিয়ে, দাবির মধ্য দিয়ে, প্রত্যেকটি তাদের জেস্চারের মধ্য দিয়ে, সেখানে যারা 71 থেকে যত দূরে, তারা তত বেশি অ্যাকোমোডেট হতে অস্বস্তি ফিল করবেন, এটাই স্বাভাবিক। কাজে এখানে আমরা মনে করি যারা কাছাকাছি আছেন তারা অটোমেটিক্যালি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ জামাতের সাথে সমঝোতা করবে কি করবেন, এটা আওয়ামী লীগের উপরে ছেড়ে দেন, জনতা তার বিচার করবে। আপনি আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করেন এখন আগে, আপনি তাকে ছাড়ছেন কিনা।
আপনি রুবায়েত ভাই আজকে বলেন যে এখানে আমরা যারা আছি কারা কারা অন প্রিন্সিপাল জামাতের নিষিদ্ধের পক্ষে আছে, এটা আমরা হাত তুলি সবাই। মানে এখানে অনেক রিয়েলিস্টিকলি অনেক ইস্যু আমরা উঠাবো, এটা সমস্যা হতে পারে হোয়াট এভার, বাট অন প্রিন্সিপাল আছে কিনা। গভর্নমেন্টকে যেটা শাহবাগ চত্বর ধরেছে সেটা গভর্নমেন্টকে কাট করে দাঁড় করিয়েছে, গভর্নমেন্টকে ছাড়বে না, আওয়ামী লীগকে ছাড়বে না, এত সহজ না। তারা যদি ব্যান না করে, অনেকগুলি ফর্মুলা এখানে বাতলে দেওয়া হয়েছে, সো তারা কিন্তু কাঠগড়ায় আছে, তাদের এটা করতে হবে, এই আলটিমেটাম দেওয়া হয়েছে। আমি একটু বলি, কাজে আমার কথা হচ্ছে আমরা আওয়ামী লীগ কি করলো না করলো লিভ ইট অন টু দ্য পিপল, জনগণের উপরে ছেড়ে দেন। আমি কি করছি, আদার পলিটিশিয়ানস let us do look at ourselves, আমরা এখনই সঙ্গ ত্যাগ করছি কিনা। অনেকে মনে করেন যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় জামাত তো আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, চোরাগুপ্ত হামলা চালাবে। তার চাইতে জামাতকে পলিটিক্যালি সোশ্যালি কালচারালি অপাঙ্ক্তীয় করা, অপ্রয়োজনীয় করে তোলা যায়। কিভাবে করবেন সেটা? এটা কি হয়েছে গত মিশরে কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল, তার আগে দেখো ক্ষমতায় চলে আসে। আপনাকে আমি বলি, যদি আপনি তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করে ব্যান করেন এবং তাদের লাইফলাইন কাটা শুরু করেন, তারা উইকেন্ড হয়ে যাবে। ইভেন্চুয়ালি যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নাৎসি পার্টির মতন আপনি ইভেন্চুয়ালি যদি বাতিল করেন, তাদের কমপ্লিটলি তাদের নেতৃত্ব, বিভিন্ন লেয়ারে যে নেতৃত্ব সবগুলো তো। আপনি জানেন জার্মানির কিন্তু নাজি পার্টি কিন্তু নিষিদ্ধ করা হয়নি, এটা ছিল ইউএসএ ফ্রেমিং। তারা বলেছে এই ফ্রেমের মধ্যে কে পলিটিক্স করতে পারবে, কে নাজি শব্দটাও এখানে নাই। ফ্রেমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি, যে কারণে তারা অন্য পার্টিতে নাম হিসেবে চলে আসতে পারে, পুরো পার্টির নাম এখানে ছিল না। না প্লিজ ভাই যদি বলেন জামাতের রাজনীতি নিষিদ্ধ হবে, আমি একটা জিনিস একটু লাস্ট বলতে চাই, আপনি একটু আমরা ক্লারিফাই করতে চাই, আমরা জামাত এবং শিবিরের যে বিধ্বংসী রাজনীতি তার বিপক্ষে আমরা কে কে এখানে অবস্থান নিচ্ছি বা নিতে চাই, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। আমাদের সাংবাদিক সাহেব যে পরিষ্কার করতে বললেন, সেই জিনিসগুলো আরো জটিল করে বলা হলো, এর মধ্যে ঢুকানো হলো ধর্ম, নামাজের বিরোধী অনেক কিছু, যেগুলো দরকার ছিল না। যে আরাফাতের করে আমি বলতে চাচ্ছি যে জামাত একটি বলেছেন নির্বাচন কমিশনের মাধ্যমে সেই দলের নিবন্ধন বাতিল করা যাবে, রাজনীতি নিষিদ্ধ করার কোনো উপায় নাই। রাজনীতি নিষিদ্ধ করতে গেলে আপনাকে জামাতে ইসলামকে, যেরকম নাৎসি পার্টি যেটা কথা বলেন, জামাতে ইসলাম নয়, যুদ্ধ অপরাধের সাথে অভিযুক্ত সংগঠনরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যুদ্ধ অপরাধের অভিযোগে জামাতকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সেটা প্রমাণ করতে হবে, এবং অবশ্যই সেটা প্রমাণিত হলে তাদেরকে বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ হতে হবে। আপনি দেখেন জামাত ইসলাম ইন্ডিয়া আছে, জামাত ইসলাম পাকিস্তান আছে, জামাত ইসলাম ইন্দোনেশিয়া আছে, তারা কিন্তু সেই দেশে রাজনীতি করতে পারে, কারণ কি তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ নাই। আর বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধের অভিযোগ হয়েছে, সেই অভিযোগে আদালতে দাঁড় করাতে হবে, অভিযোগ প্রমাণ করে সেই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সেই প্রক্রিয়া শুরু করতে হবে। এবং সরকার যেহেতু দায়িত্ব রয়েছে, এখানেও সরকারকে কিন্তু আবার দায়িত্ব গ্রহণ করে এগিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্য এটুকুই দিব, আমি শুধু লাস্টে এটুকু করি না কেন, রাজনীতির বিশ্বাসটা আমরা একটু আলাদা রাখি, একটা জায়গায় জাতিকে ঐক্যবদ্ধ করি, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার ব্যাপারে ঐক্যবদ্ধ করি। আমি নিজে বিএনপি না করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি। আমি আমার রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাস করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ ছিল, সেখানে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে উঠবে। উনি সুফিবাদের কথা বলেছেন, সমস্ত কিছু ছিল। বাংলাদেশ জিন্দাবাদ আমার রাজনৈতিক স্লোগান, বা জয় বাংলা অবশ্যই আমার ৭১-এর চেতনা, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক ধন্যবাদ অমির রহমান পিয়াল। জামাত নিষিদ্ধের যে অভিঘাতটি, এই জামাত ইসলামী প্রসঙ্গে সেটুকুতে বলি যে প্রজন্ম চত্বরের পালসটা কি, একদম বেসিক পালসটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে হলে ৭১-এর চেতনা নিয়ে করতে হবে। যারা পক্ষে সরকার গঠন করবেন এবং যারা বিরোধী দলে থাকবেন, এটা কিন্তু বারবার আমরা বলে আসছি। এবং চেতনার বিরোধী গিয়ে, স্বাধীনতার বিরোধী গিয়ে, পতাকা পোড়ানো নিয়ে কেউ বাংলাদেশের রাজনীতি করে যেতে পারবে না। আমাদের এখানে যে আমি আমার খুনিদের গাড়িতে দেবো, এখন অনেকে বলে কেন উঠলো বা এদের সাথে কেন আসলো, এগুলো বাদ। ওকে, আপনাকে ধন্যবাদ মিস্টার আন্দাবিল্লাহ রহমান পার্থ। প্লিজ। থাকে হ্যাঁ, যেটা মাহি ভাইয়ের কথা বলেন, আসলে রাজনীতি করলে যারা অনেকে সীমাবদ্ধতা থাকে, অনেক স্ট্র্যাটেজি থাকে, অনেক আবেগে আমরা অনেক কিছু করি না, অনেক কথা আমরা বলি না। আমার মনে হয় যেই সরকারই জামাতকে ব্যান করতে চায় বা জামাতকে বাদ দিতে চায়, যেই যত বলুক যেটা কোনো প্রবলেমই না, কেটে দেওয়া যাবে, এই করে দেওয়া যাবে, ওই করে, যে প্রধানমন্ত্রীর আসনে বসা, যে রাষ্ট্র পরিচালনা করে, সে জানে যে এটার কত আওয়াজ, কত 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 বিকজ আরো অন্যান্য অনেকেরই তো বসে আছে, তাই না? গণতন্ত্র হুমকির মুখে। এমন যদি হতো যে কোনো রাজনৈতিক দল এত পপুলার যে সবাই তার জন্য, যাদের অবস্থাটা একটু প্রিক্যারিয়াস, বিভিন্নভাবে দুর্নীতি অনেক কিছু, যে যাদের মোড়ক লাগানো, তাদের অনেক ধরনের এক্সট্রা এই ধরনের কাজ করতে গেলে তারা চিন্তা করে, স্পেশালি এই ধরনের সময় আসার সময়। সো পলিটিশিয়ানরা পলিটিক্যালি ডিসিশন নিবে, বাট তার মানে এই না যে চেতনায় বিশ্বাসী না। আমি তো বারবারই বলি যে আমরা যারা মুক্তিযুদ্ধের প্রোডাক্ট, যারা বেসিক্যালি এই দেশ স্বাধীন, তাই তো আমার মতো ছেলে আজকে পার্লামেন্টে যে এত বড় বড় কথা বলতে পারি, আমরা এত কিছু করতে পারি, আমরা সবাই চাই যে ৭১-এর চেতনা নিয়েই জানি আমরা
রাজনীতি করি। আর একটু আমি সময় নেব, আমি পিয়াল ভাইকে বলবো যে কথাটা আমি আরম্ভ করেছিলাম, যে আমি কিন্তু আন্তরিকভাবে অত্যন্ত মানে খুশি এবং আনন্দিত টু সি দ্য ইয়াঙ্গার জেনারেশন, যে কোনো ইস্যুই হোক, যে তারা এক হয়েছে। এটা স্বাভাবিক, পলিটিশিয়ানরা আমরা যারা পলিটিক্স করি আমরা এটা বেনিফিট নিতে চাবো, বাট আমি এটাই জানি বলছি যে এতেই যদি শেষ হয়ে যাবে না, কিন্তু এই আন্দোলন যদি 5 জন যুদ্ধাপরাধী বিচার করে দিব, আরেকটা কথা হবে সকল যুদ্ধাপরাধী, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা অনেক পার্টিসান হয়ে যায়, শুধু জামাতের যুদ্ধাপরাধী বিচার, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে সকল যুদ্ধাপরাধী যেই হোক সেটা করতে হবে। আরেকটা ব্যাপার, এরপর কিন্তু দেশ গড়ার পালা, 1971 শেষ, 2071 কি হবে সেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। অনেকে আবেগে বলতে পারে 5 জন যুদ্ধাপরাধীর বিচার করে দিলে বড় বড় চোরেরা ঠিক হয়ে যাবে, বাংলাদেশ সুন্দর হয়ে যাবে, বাট এটা কিন্তু বাস্তব না। আমি চাই যে এই জিনিসটা দরকার পড়লে ইয়াং জেনারেশনরা চালু রাখুক, যাতে আমরা যারা যেই ক্ষমতায় আসুক সামনে, দুর্নীতি থেকে আরম্ভ করে, প্রজন্ম থেকে আরম্ভ করে, সংসদ থেকে আরম্ভ করে, ইভেন সবকিছুতে জাতীয় ইস্যুতে যে এরকম একটা চাপ সরকারের উপরে। অনেক ধন্যবাদ। রতন ভাই যদি থাকে যে এটা দাবি হিসেবে ছাড়া আর কিছু বলার নাই। এক্স্যাক্টলি আরাফাত কিছু একটা জিনিস বলতে চাই যে এখানে কেউ রণে ভঙ্গে দেয়নি, কেউ বাড়ি চলে যায়নি, কাউকে পাঠিয়ে দেওয়া হয়নি, তারা রাস্তায় আছেন, এখনো আছেন। কিছু বাস্তবসম্মত কিছু লিমিটেশনস এর কারণে তারা ওই চৌরাস্তাটি হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা আছেন এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গোটা বাংলাদেশ জুড়ে তারা আছেন এবং বিভিন্ন তারিখে তারা থাকবেন এবং প্রত্যেক দিন আছেন, এটা ছাড়া হয়নি। দ্বিতীয় জিনিসটি বলি, আমি ব্যারিস্টার আন্দালিবের একটা ইস্যুস নিয়ে, দুর্নীতি বা অন্যান্য যে ইস্যুসগুলি আছে, আই এগ্রি উইথ হিম অন প্রিন্সিপাল, যেগুলো রেজ করা উচিত, বাট এগুলো কন্টেম্পোরারি ইস্যুস, এগুলো থাকবে, পৃথিবীর সব দেশে এইসব ইস্যুস আছে, কিন্তু পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এইসব ইস্যুসগুলো নিয়ে ডিল করব, পক্ষে বিপক্ষে কথা হবে, থাকবে। কিন্তু যেগুলো অস্তিত্বের প্রশ্নে যে ইস্যু আপনার গোড়াতেই সমাধান হওয়া উচিত ছিল, আমি আসতেছি না, এখন এই অস্তিত্বের প্রশ্নের গোড়ার যে ইস্যুগুলি যেগুলো আমাদের বিভক্ত করে রেখেছে, যার ফাঁক ফোকরতে আরো দুর্নীতি ঢুকছে, আরো আইন শৃঙ্খলা, আরো সমস্যা, আমরা 40 বছরে ফয়সালা করতে পারিনি, যেগুলো আমাদের ওয়ান্স এন্ড ফর অল, অনেক ধন্যবাদ, আমাদের এটা ফিক্স করতে হবে এবং সবার সমর্থন চাইতে হবে। এটা বললে হবে না আওয়ামী লীগ করে ফেলুক না কেন, কিন্তু আমি মনে করি নৈতিকভাবে সবার এখানে আসতে হবে। সকল যুদ্ধ, এইটা খুব স্পষ্ট যে যুদ্ধাপরাধ যদি আওয়ামী লীগের মধ্যে থাকে, আমরা অবশ্যই শীর্ষ যুদ্ধাপরাধীদের দিয়ে শুরু করা হয়েছে, বাট আমরা বলেছি, শাহবাগ চত্বর থেকে বলা হয়েছে যে এই ট্রাইব্যুনাল মানে ইটস এ নেভার এন্ডিং প্রসেস, সারা জীবন চলতে থাকবে একটা যুদ্ধাপরাধী বাংলাদেশে বেঁচে থাকা পর্যন্ত। জি না, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকেই এখানে পয়েন্ট আউট করার চেষ্টা কর্মপ্রক্রিয়া শুরু করে দিয়েছে। আপা যদি বলেন 30 সেকেন্ডে। জি ধন্যবাদ। 30 সেকেন্ড না, 1 মিনিট। জি, আমি একটা কথা বলতে চাই আজকে ব্লগার ভাইটাকে নিয়ে, উনি হাইপোথেটিক্যাল বলেছেন আমাদের একজন কলিগকে। ব্যাখ্যায় যে না, আপনার যদি কোনো পয়েন্ট থাকে সেটা বলেন। আমরা কিন্তু নন পার্টিজান নিয়ে কথা বলছিলাম, শাহবাগ নিয়ে, কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগলো যে আমরা কাদের ভরসা, তারা একসময় দেশ চালাবে, আমরা ব্যর্থ, আমরা বড় দলগুলো ব্যর্থ হয়েছি, তারা কেন পার্টিজানে চলে যাচ্ছে? এই জায়গাটা যত যাবে তত তারা পিছিয়ে যাবে শাহবাগ থেকে, শাহবাগ চত্বর থেকে। এবং আমি সেই সাথে বলতে চাই, বিএনপি নিয়ে প্লিজ আপনার বিবেচনা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই মনে হবে পার্টিজান হয়ে যাচ্ছে, এটা তো হবেই। মুক্তিযুদ্ধ থেকে যারা যত দূরে দাঁড়িয়ে আছে তাদের এটা মনে হবে। আমি বিএনপি দুইটা লাইন বলতে চাই যে বিএনপি ও শাহবাগে যেত যদি আওয়ামী লীগের রাজাকারদেরও বিচার হতো, বিএনপি ও শাহবাগে যেত যদি বাংলাদেশে যারা লুটে পাটে খাচ্ছে তাদেরও বিচার হতো, অবস্থান পরিষ্কার করুন, আরো জটিল করে তুলেন না, বিচার হতো। এবং সব শেষে বলতে চাই, যারা অন্ধ আজ তারাই সবচেয়ে বেশি চোখে দেখে। জি মাহি ভাই 30 সেকেন্ডে কিছু বলতে চান আপনি? একটা জ্বালাময়ী কিছু একটা বলে আমাদেরকে উদ্দীপ্ত করবেন এরকম। আমি একটা জায়গায়, আমি সত্যি তরুণ সমাজকে এত বোকা ভাবার আর কোনো কারণ আছে? আমি সরি যে আমি একটু ইন্টারভিন করছি, যে এত এই ধরনের এই প্রতারণামূলক যে যুক্তি তর্ক কুতর্ক এগুলো আর দেওয়ার কোনো সুযোগ নাই। টাইম নষ্ট করছে না, সেটা জাতি দেখছে, সেটা আবার ছেড়ে দিই আমরা প্লিজ। আমার মনে হয় আমাদেরকে তারপরও শেষ পর্যন্ত জাতির হাতেই ছেড়ে দিতে হবে বিচারের দায় দায়িত্ব। আমরা সবকিছু আবেগপূর্ণ হয়ে লাভ নেই, কারণ এখানে কিন্তু দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে পরিচ্ছন্নভাবে আমার একটাই অনুরোধ থাকবে, আজকে এই তরুণ প্রজন্ম স্পষ্টভাবে যে জিনিসটি বলে দিয়েছে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়। দ্যাট ইজ দ্য পালস অফ দ্য পিপল, অ্যান্ড আই হোপ every political party will understand that, and at the same time it is also a message to the bloggers যারা আজকে এই নেতৃত্ব দিচ্ছেন, তাদের বুঝতে হবে যে এই নেতৃত্ব তরুণ প্রজন্মের একটি চাহিদা, একটি স্বপ্ন, একটি প্রত্যাশার নেতৃত্ব।
অতএব সেটার ওনারশিপ যে তাদের একার হাতে তাও না, এটা কিন্তু সারা বাংলাদেশের মালিকানা। এখানে শুধু ব্লকের মালিকানা আমি নেই। একটু জাস্ট 20 সেকেন্ডস বলবো যে আমরা তো সবাই চেতনার সাথে আছি, কিন্তু একটা কথা, আপনারা যেমন ভাবে রাগ হয়ে যান না, এভাবে হবে না, আপনাদের কিন্তু বুঝাতে হবে। হ্যাঁ, যে আপনি এমন একটা কথা, আপনি একটু কোয়েশ্চেন করলে তুই রাজাকার, হ্যাঁ পথে পার্থ তুই রাজাকার, না এটা হবে না। কিন্তু একটু বলি, আপনাদের কিন্তু সুইট করে একটু বুঝাতে হবে যে ভাই এটা এরকম, আমাদের অবস্থান এরকম, আমরা এইভাবে এটা এখন মালিক পক্ষ জনগণকে বুঝাইতে হবে আমাদের। একটা লাইন মালিক পক্ষ জনগণকে আমাদের বুঝাইতে হবে যে তোমরা আরেকটু সুইট হও। আমার এক বন্ধুর বাচ্চা, সে তার বাবাকে গিয়ে বলছে, 5 বছরের বাচ্চা স্কুলে পড়ে, বলে তুই রাজাকার, তুই চোর। ওর বাবা তো আহমক হয়ে গেছে। এই যে জিনিসগুলো তো আমাদের বাচ্চাদের শেখানোর কিছু নাই। যে আমরা সবাই 71 চেতনায় আছি, সবাই আছি, এটা তো শেখানোর কিছু না। আপনারা একটু ক্লারিফাই করে, যেমন আমরা বাচ্চাদেরকে নষ্ট করে আজকে দিচ্ছি। জিনিসটা হয়েছে, রাজীবের ব্যাপারটা আপনি যদি আরো সুন্দর করে ক্লারিফাই করতেন ভাই, তাহলে অনেকখানি বাঁচানো এটা যেত। অ্যাবসলিউটলি ক্লারিফাই করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ জানে এই প্রতারকদের, যারা রাজীবকে ঘিরে যে সিচুয়েশন ক্রিয়েট করছে, এটা আমাদের কাছে জানা। আমরা আপাকে দিয়ে শেষ করবো।